আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারের সঙ্গে টানাপোড়েন নেই, একসাথে কাজ করছে সেনাবাহিনী। সার্বভৌমত্ব ও করিডোরের বিষয়ে আপোষহীন থাকার প্রত্যয় ব্রিফিংয়ে সেনা সদর। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ, মেয়াদ শেষ হওয়ায় সুযোগ নেই আইন বিশেষজ্ঞ। কালকের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে সচিবালয় অচল করার আলটিমেটাম আন্দোলনকারীদের। সংস্কার কাজে বাধা এলে প্রতিহতের ঘোষণা হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন যত দেরি হবে দেশের সংকট ততই বাড়বে, আশঙ্কা আমির খসরুর। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় হবে আগামী ঐক্য। এবং বুধবার 4 দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 7টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা। $100 কোটি ঋণ সহায়তা চাইবে সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের সার্বভৌমত্ব ও করিডোরের বিষয়ে সেনাবাহিনী আপোষহীন, সরকারের সাথেও কোনো টানাপোড়েন নেই। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসের সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম একথা জানান। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে জড়াবে না সেনাবাহিনী। একটি পোশাক কারখানায় KNF 30,000 পোশাক পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মিজান শাহজাহানের রিপোর্ট। দৈনন্দিন আভিযানিক কার্যক্রমের সম্পর্কে আপনাদেরকে করিডোর, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন মন্তব্য করে সেনা সদর দপ্তর জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন বিষয় হলে তা প্রতিহত করা হবে। সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে জড়াবে না সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সীমান্তে পুশিন আরশা বাহিনীর সশস্ত্র মহড়া নিয়েও কথা বলেন সেনা কর্মকর্তারা। বলেন, আরাকান আর্মির সাথে সরাসরি যোগাযোগ নেই। একটি কারখানায় KNF 30,000 পোশাক উদ্ধারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, we'll never compromise that. This is our country and we'll protect it at any cost. এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধানের দেয়া বক্তব্য সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে জানায় সেনা সদর। এখন থেকে প্রতি বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হবে বলে জানান এই কর্মকর্তা। অফিসার্স অ্যাড্রেস একটি নিতান্তই আমাদের বাহিনীর অভ্যন্তরীণ বিষয়, এবং গণমাধ্যমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সঠিকতা নিয়ে যথেষ্ট সন্দিহান। কারণ আমরা এখানে কাউকে যদি আমরা কোনো কিছু জানাতেই চাইতাম তাহলে আমরা আপনাদেরকে ডাকতাম, গণমাধ্যম থাকতো, সেখানে ISP আর সরকারভাবে বিবৃত দিত। আমরা কিন্তু এগুলো কোনো কিছুই করিনি। কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন রিটকারী। আগামীকাল এই বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এদিকে সোমবারের মধ্যে ইশরাককে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী। আইন বিশেষজ্ঞরা বলছেন, মেয়রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইশরাক হোসেনের আর শপথ নেয়ার কোনো সুযোগ নেই। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো এবং তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে গত 13 মে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ। টানা 2 দিন শুনানির পর বৃহস্পতিবার রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সোমবার লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন রিটকারী। সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের সাথে সাথে যে ট্রাইব্যুনালের যে তর্কিত রায়, অর্থাৎ যে কলুসিভ রায় তারা অর্জন করেছিলেন,
সেই রায় এবং নির্বাচন কমিশনের যে গেজেট, এই দুইটির কার্যকারিতার উপরে আমরা স্থগিতাদেশ চেয়েছি। অর্থাৎ সাবজুডিস ম্যাটার্সে আপনারা খুবই ভালো জানেন যে এই বিষয়টিতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী আইনি সুরাহা হওয়ার আসলে সুযোগ নেই। এদিকে সোমবারের মধ্যে ইশরাককে ডিএনসিসির মেয়র হিসেবে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠান তার আইনজীবী। ২৬ মে শপথ পড়ানোর শেষ দিন থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। এ অবস্থায় ইশরাক হোসেনের শপথ নেওয়ার কি কোনো সুযোগ রয়েছে? এই গেজেট প্রকাশের পরেও তাকে শপথ না নিয়ে এটা কিন্তু একটা রাজনীতি করা হয়েছে, যার কারণে কিন্তু এই জটিলতার সৃষ্টি হয়েছে। সরকার একটা আপনার গ্রাউন্ডস দিতে পারে যে মেয়রের টাইম টেবিল শেষ, সুতরাং উনি আর এখানে সুযোগ দেয় দায়িত্ব পালনের। বিএনপি নেতা ইশরাক হোসেনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাকের শপথের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামীকালের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে সচিবালয় অচল করার আলটিমেটাম দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। এতে বিঘ্নিত হয় স্বাভাবিক কার্যক্রম। এদিকে সরকারের সংস্কার কাজে বাধাদানকারীদের প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ধীরে ধীরে অচল হয়ে পড়ছে দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা ৩ দিন ধরে দাপ্তরিক কাজ রেখে আন্দোলন করে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। যদিও তাদের আন্দোলন হুমকির মধ্যেই রোববার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার, যেখানে 4টি শর্ত ভঙ্গ করলে তদন্ত ছাড়াই চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকার কেন এসব করছে তা নিয়ে প্রশ্ন তুলছেন সরকারি চাকরিজীবীরা। এটার অপব্যবহারের আশঙ্কাও করছেন তারা। আমাদেরকে একটা হয়রানি এবং শাস্তিমূলক আমাদেরকে প্রেসারে রাখতে চাচ্ছে, এই জন্য আমরা এটার বিরুদ্ধে লড়াই করতেছি। কারণ আমরা চাকরি নিছি স্থায়িত্বের জন্য, আমাদের চাকরি তো প্রাইভেট চাকরির মতো যখন তখন চলে যাওয়ার কথা না। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে রাতে তুলে নিয়ে যাওয়া হবে। আমি ভয় করি না মরণে। আমরা এগিয়ে যাব এবং আজকে প্রয়োজনে জনপ্রশাসন সচিবের দপ্তরে আমরা যাব, তাকে বলবো আপনি কেন দ্রুত এই আইন পাশ করলেন। আমরা যেসব উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলছি, ওনারা প্রত্যেকে আমাদেরকে ব্ল্যাকমেইল করছে। দিনভর সচিবালয়ের বিভিন্ন জায়গায় অবস্থান শেষে বিকেলে আইন মন্ত্রণালয়ে বৈঠক করে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। মঙ্গলবারের মধ্যে ওই অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে বুধবার থেকে কর্মবিরতিতে যাবার হুঁশিয়ারি দেন তারা। আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। এদিকে চট্টগ্রামে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দেন, সংস্কার কাজে সচিবালয়ে বাধা এলে প্রতিহত করা হবে। আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে, তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, যেখানে সহযোগিতা করার দরকার ছিল। আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। 14 লাখ সরকারি চাকরিজীবী সারা দেশে আন্দোলনে নামলে সেবা পেতে চরম ভোগান্তি সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নীলফামারীতে দলীয় কার্যক্রমে গতিশীল করতে আয়োজিত গণসংযোগে তিনি একথা বলেন। এই সময় এনসিপির উদ্দেশ্য ও দলীয় কার্যক্রম জনসাধারণের সামনে তুলে ধরেন সার্জিস। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হলে দেশ কিভাবে উপকৃত হবে সে কথাও বলেন তিনি। সার্জিস বলেন, নির্বাচনের সময় বেঁধে দেওয়া সেনাপ্রধানের কাজ নয়। এ সময় করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকার একা নিতে পারে না বলেও মন্তব্য করেন এনসিপি নেতা। মনে করি যে সেনাপ্রধান যদি একটি নির্বাচনের মাস বেঁধে দেন, এটা আসলে তার দায়িত্বের জায়গা নয়। বরং আমরা মনে করি
তিনি সরকারকে এক্ষেত্রে সহযোগিতা করতে পারেন যে সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচনের পরিবেশ কত দ্রুত তৈরি করা যায়। এই ক্ষেত্রে আমরা মনে করি তার একটি ভূমিকা থাকতে পারে। সচিবালয় ও সংলগ্ন এলাকায় সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। মিডিয়া বিভাগের উপকমিশনার তালিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 10 মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী সচিবালয়ে এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ রয়েছে। বিজ্ঞপ্তিতে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে বাজেট সহায়তা হিসেবে স্বল্প সুদে $100 কোটি ঋণ চাইবে বাংলাদেশ। আগামী বুধবার 4 দিনের সফরে জাপান যাচ্ছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এই সফরের মধ্য দিয়ে 7টি সমঝোতা স্মারক সই হতে পারে। এদিকে ভারতের পুশ ইন এর বিষয়ে প্রতিনিয়ত প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। তিনি বলেন, যাদেরকে পাঠানো হয়েছে তাদের বিষয়ে তথ্য যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেবে সরকার। মনির হোসেন তপু রিপোর্ট। জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য 30তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দিতে বুধবার দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, 28 থেকে 31 মে পর্যন্ত জাপানে অবস্থান করবেন তিনি। ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং রেড কার্পেট অনার করা হবে। 4 দিনের এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগুরু ইশিবার সাথে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তি খাতে 7টি সমঝোতা স্মারক সই হবার। এই বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়ে জাপানের সহযোগিতা। এদিকে গত মাসের শেষ সপ্তাহ থেকে সিলেট, সুন্দরবন, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ করাচ্ছে ভারত। সঠিক নিয়ম না মেনে একের পর এক পরিচয়হীন ব্যক্তিদের জোরপূর্বক অনুপ্রবেশে উদ্বিগ্ন সরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এসব পুশিনের প্রতিনিয়ত প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ। তখনই আইডেন্টিফাই করতে পারবেন যদি ওটার কোনো ট্রাভেল ডকুমেন্ট থাকে বা এরকম কিছু থাকে, সেগুলো তাদের কাছে কিছু নাই। শুধু নাম দিয়ে কি আপনি আইডেন্টিফাই করবেন যে মোহাম্মদ কাসিম 2 জন আছে, সুতরাং এই কাসিম ওই কাসিম? পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যারা আছে, আমাদের যারা বর্ডারেও আছে, তারাও তাদের লেভেলে নিয়মিত প্রতিবাদ করে যাচ্ছে। অ্যামিকেবল সলিউশনে পৌঁছানোর জন্য চেষ্টা করছি আমাদের প্রতিবেশী দেশের সাথে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রচার প্রসঙ্গে সচিব বলেন, ভারতকে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের জন্য ক্ষতিকর কাউকে আশ্রয় প্রশ্রয় না দিতে। গুড নেইবারলি রিলেশনশিপের বিষয়ে চিন্তা করলেই আমরা বলতে পারি যে এগুলো তোমরা প্রশ্রয় দিও না। আমাদের এই প্রচেষ্টাটা সবসময়ই আছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সরকারি বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইনে এক ঠিকানায় সকল নাগরিক সেবা স্লোগানে যাত্রা শুরু করেছে নাগরিক সেবা বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই কার্যক্রমের পাইলট প্রকল্পের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, দালাল চক্রে দৌরাত্ম্য কমানো, হয়রানির রোধ ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে এই উদ্যোগটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। তিনি বলেন, আমাদেরকে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে জন্মগ্রহণ করা মাত্রই শিশুরা জন্ম নিবন্ধন সনদ পেয়ে যায়। আমি তো নাগরিক কাছে দিয়ে দিয়েছি, বলছি আপনি ঘরে বসে এটা করেন। এই তোমার যত ভূমি মন্ত্রণালয়ের যত কিছু আছে সব পেছনে বলেছে আপনি ঘরে বসে করবেন। আমি অনলাইন করে দিয়েছি, আপনি সব এখানে পাবেন। আমরা শুধু এটাকে সিস্টেমেটিক করছি, অনেকে ভয় করতেছে না বা এখনো সে ভয় থেকে সে বেরিয়ে আসতে পারতেছে না। বের করে আনার জন্য এটা কয়দিন পরে দেখবো যে এটাও রিলেভেন্ট হয়ে গেছে।
জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশে সংকট ততই বাড়বে বলে আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর 30তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এদিকে সম্প্রতি কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির খানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, স্বৈরাচারের পতন হলেও জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির প্রধান লক্ষ্য। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। ঢাকা রিপোর্টার্স ইউনিটির 30তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরাও। এ সময় আমির খসরু বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। দেশে যতদিন এই ঐক্য প্রতিষ্ঠা না হবে, গণমাধ্যম ততদিন স্বাধীন হবে না। বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে চায়। আর কোনো বক্তব্য, কোনো রিফর্ম এটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে। কোনো রিফর্ম দিতে পারবে না। বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। পরে ডিআরইউ এর সম্মেলন কক্ষে শীর্ষ নিয়োগের নতুন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র এই নেতা বলেন, যারা সংস্কার ও বিচার প্রক্রিয়াকে সাংঘর্ষিক অবস্থানে নিয়ে যেতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? বিচার করলে আমরাই করব, আমাদের কমিটমেন্ট। একটা কথা বলে দিই, বিচার সরকার করে না। যারা বিচার সমাপ্তির কথা বলে, বিচার সরকার করে না, বিচার করে বিচার বিভাগ। যারা বিচারকে সরকার যখন বলে বিচার অমুক দিনে শেষ হয়ে যাবে, এত দিনে শেষ হয়ে যাবে, সেটা শেখ হাসিনার বিচার। এদিকে সম্প্রতি কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির খানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারলে ব্যর্থ হবে জুলাই গণ অভ্যুত্থান। শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি কখনো পিছপা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নারী সংস্কার কমিশনের সুপারিশ মালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ এবং এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 4 মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট করেন। এতে কমিশনের সুপারিশ করা বিতর্কিত 3, 4, 6, 10, 11 এবং 12 ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। একই সাথে এসব ধারা পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। রিটে বলা হয়, নারী সংস্কার কমিশন প্রতিবেদন 2025 এর কয়েকটি সুপারিশ ইসলামী শরীয়ত ও জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক। হাইকোর্টের খারিজ আদেশ হাতে পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রিটকারী আইনজীবী। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিম্ন কক্ষে নারীদের জন্য 100 আসনের বিষয়েও এক ধরনের ঐক্যমত্য রয়েছে। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিলে এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হবেন, রাষ্ট্রপতি নির্বাচনে এবং সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো আবারও আলোচনার তাগিদ দিয়েছেন বলে জানায় ঐক্যমত্য কমিশন। রিপোর্ট করছেন আদ্দিন সজি। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে দলগুলো নীতিগতভাবে বা আংশিকভাবে একমত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ সংশোধন এবং আইনসভার স্থায়ী কমিটির সভাপতিত্বের পদগুলো বিরোধী দলের সংসদ সদস্যদের দেয়ার বিষয়ে ঐক্যমত্য রয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছেন। অন্য 4টি মূলনীতির ব্যাপারে এক ধরনের ঐকমত্য আছে। সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে যে বিধান তা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হলেও কি কি বিষয়ে দলের পক্ষে ভোট দেওয়া বাধ্যতামূলক হবে তার একটি আংশিক তালিকার ব্যাপারে ঐকমত্য হয়েছে। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন বিলের ব্যাপারে দলীয় অনুশাসনের বাধ্যবাধকতার ব্যাপারে অধিকাংশ দল একমত। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি বলেও জানান তিনি, যার মধ্যে একই ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচন এবং সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হতে পারে তা এখনো অমীমাংসিত। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। তবে এসব বিষয়ে অনেক দলই আরও আলোচনার কথা বলেছেন এবং আলোচনায় নমনীয়তা প্রদর্শন করেছেন। ঐকমত্য কমিশন জানায় শিগগিরই শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনা। এর মাধ্যমে জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। এই যে জাতীয় সনদ তৈরির চেষ্টা, সেটা দীর্ঘমেয়াদের লক্ষ্যেই কিন্তু করা হচ্ছে, যে ভবিষ্যতে যাতে রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত হতে না পারে এবং নাগরিকের অধিকারগুলো যেন সুরক্ষিত থাকে। এটা দীর্ঘমেয়াদের চিন্তা, আজকের চিন্তা না। তবে এই সনদ বাস্তবায়নের বিষয়টি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর, মনে করেন অধ্যাপক আলী রিয়াজ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আদালত অবমাননা ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনকে আগামী 3 জুন হাজির হতে 2 জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সাথে ফোনে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে কথা বলেন। অনলাইনে ছড়িয়ে পড়া এই ফোন আলাপে শেখ হাসিনা বিচার কাজে বাধা ও হুমকি দিয়েছেন বলে 30 এপ্রিল ট্রাইব্যুনালে অভিযোগ দেন চিফ প্রসিকিউটর। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল 25 মের মধ্যে শেখ হাসিনা ও বুলবুলকে সশরীরে বা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন, কিন্তু তারা জবাব দাখিল না করায় আত্মপক্ষ সমর্থনে অধিকতর সুযোগ দিতে ট্রাইব্যুনাল সোমবার দৈনিক যুগান্তর ও নিউ এইজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ASM রুহুল ইমরান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, তারা 3 জুন সকাল 10টায় সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের জবাব না দিলে ওই দিন অথবা পরবর্তী যে কোনো তারিখে তাদের অনুপস্থিতিতে অভিযোগের বিচার কাজ সম্পন্ন করা হবে। সরকারি নীতি সহায়তা ও নিয়মিত বাজেট বরাদ্দ পেলে শুধু অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র মাঝারি খাতে বছরে ৭৮ লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব। পাশাপাশি বেকারত্ব কমাতে ঢাকার বাইরে নতুন নতুন উদ্যোগ প্রতিষ্ঠায় সরকারের কার্যকর নীতিমালার বাস্তবায়ন চান বিশ্লেষকরা। বাজেটকে সামনে রেখে সহজ শর্তে কম সুদে ঋণ চান CMSME খাতের উদ্যোক্তারা। শারফুল আলমের রিপোর্ট। শাফাত কাদির 2018 সালে 5 বন্ধু মিলে 5 লাখ টাকা বিনিয়োগে গড়ে তোলেন ইন্টেরিয়র ডিজাইন আর দেশের ব্র্যান্ডিংয়ের ঐতিহাসিক স্থাপনার ছোট ছোট প্রতিরূপের নানা সামগ্রী। একজন কর্মচারী নিয়ে তাদের উদ্যোগ, হাতবাক্সের এখন কর্মী সংখ্যা 100-এর বেশি। দেশের ব্র্যান্ডিং, ঐতিহাসিক স্থাপনার ছোট প্রতিরূপ তৈরি হচ্ছে তাদের কারখানায়। মিনিয়েচার রিপ্লিকা, ফ্রিজ ম্যাগনেট রিপ্লিকা, ফটো ফ্রেম, কার্ড হোল্ডার, ক্যালেন্ডার সহ 20 বিভাগে 200 ধরনের পণ্য স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে যাচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায়। বছরে এখন 6 থেকে 7 কোটি টাকার এসব পণ্য বিক্রি হচ্ছে। নেক্সট 5 বছরে ইচ্ছা এটা অ্যাটলিস্ট 300+ এমপ্লয়ি হয়। এবং আমি যেটা মনে করি যে উদ্যোক্তা
লক্ষ্যটা থাকা উচিত যে যত বেশি এমপ্লয়মেন্ট সৃষ্টি করা যায়। বাজেট আসতেছে, এসএমইর জন্য একটু সেপারেট ভাবে চিন্তা করা, কারণ দেখেন 16% বা 17% ইন্টারেস্ট রেট দিয়ে আসলে ব্যবসা বড় করা যায় না। 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা বলছে দেশে এসএমই ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 1.25 কোটি। জিডিপিতে এই শিল্পের অবদান প্রায় 30%। 2013 সালের সমীক্ষায় এই খাতে 2 কোটিরও বেশি কর্মসংস্থানের কথা বলা হলেও 2024 সালের সমীক্ষায় তা প্রায় 2.5 কোটি। আর মোট শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 99% রয়েছে এসএমই খাতের দখলে। তবে সিএসএমই খাতের 70% প্রতিষ্ঠানেই ঢাকার বাইরে। এ খাতের উন্নয়নে সরকার এসএমই নীতিমালা 2019 বা এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত কোনো বাজেট বরাদ্দ না থাকায় সরকারের সেবার বাইরে থাকছেন অধিকাংশ উদ্যোক্তা। আমাদের শক্তি এবং সামর্থ্য আসলে যে পরিমাণ এসএমই যে সংখ্যা এর তুলনায় অনেক কম। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা যথাযথভাবে মোকাবেলা করতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দেশীয় বাজার ভিত্তিক যে সমস্ত খাতগুলো রয়েছে এই খাতগুলোর মূল প্রাণসূত্র হচ্ছে এসএমই। এসএমইর অবদানটি আমাদের অর্থনীতির জন্য বড়, কিন্তু দুর্ভাগ্যবশত তার রাজনৈতিক অবস্থানের কারণে এবং রপ্তানিমুখী খাতের সাথে তার দুর্বল সংযোগের কারণে তারা এখন পর্যন্ত জাতীয়ভাবে সেইভাবে স্বীকৃতি পায়নি। সিএসএমই খাতের সম্প্রসারণে কর্পোরেট সাপ্লাই চেইন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব শুধুমাত্র কাগজ কলমে থাকলে হবে না, বরং বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে উন্নয়নমূলক প্রকল্পের মূল্যায়ন, জবাবদিহিতা ও নৈতিকতার শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের উপকারে আসে এমন প্রকল্প নিতে হবে, এতে দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নের ধারাবাহিকতায় নীতি, নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে জানিয়ে সালেউদ্দিন আহমেদ আরও জানান, যেসব প্রকল্প হাতে নেওয়া হয় সেগুলো সাধারণ মানুষকেও জানানো উচিত। এতে প্রকল্প সম্পর্কে সব শ্রেণী পেশার মানুষ একটা ধারণা পাবে। বিগত সরকারের সময়ে এত বেশি অপ্রয়োজনীয় প্রকল্প চলমান রয়েছে যে অন্তর্বর্তী সরকারের নতুন করে প্রকল্প নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইকোনমিক করিডোর ও লজিস্টিক্স উন্নয়ন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, আগামী দিনগুলোতে অর্থনীতির ব্যাপ্তি ঘটাতে চাইলে বন্দর সুবিধা বাড়ানো খুব জরুরি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবার সিঙ্গাপুরে সর্বাধুনিক ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন চিলার টাইপ কমার্শিয়াল এসি রফতানি করছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্যে দিয়ে উন্নত এই দেশটির বাজারে সম্প্রসারণ হবে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ফ্লেয়ার M&E প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর টে ডেজহান চার্লস এবং ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার জিয়াউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এর আওতায় সিঙ্গাপুরে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে কার্যক্রম পরিচালনা করবে ফ্লেয়ার M&E। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC এর ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে BATর অবৈধ সিগারেট ফ্যাক্টরি অপসারণ, বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর 5 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন তারা। জাহিদুল আলমের রিপোর্ট। ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে BATর অবৈধ সিগারেট ফ্যাক্টরি অপসারণের দাবি জানিয়েছে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা আবাসিক এলাকায় BATর কার্যক্রমকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করেন। বিড়ি একটি দেশীয় শ্রমনির্ভর শিল্প উল্লেখ করে তারা শুল্ক প্রত্যাহার সহ এই শিল্পটিকে টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে অত্যন্ত স্পষ্টতা
আমেরিকার প্রেমাকর্ষণ শিকার আছেন এই দেশে অবিলম্বে শিকার প্রত্যাহার করতে হবে। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন সংগঠনের সদস্যরা। পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হরিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন, বিএসসি সহসভাপতি নাজিম উদ্দিন, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। ভারতের কেরালা উপকূলের কাছে বিপজ্জনক পদার্থ বহনকারী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। পরিবেশ দূষণের শঙ্কায় এর ফলে রাজ্য জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। উপকূলে ভেসে আসা কোনো কন্টেইনারে স্পর্শ না করারও আহ্বান জানানো হয় স্থানীয়দের। লাইবেরিয়ান পতাকাবাহী কার্গো জাহাজে MSC এলসা 3 কেরালা উপকূল থেকে প্রায় 38 নটিক্যাল মাইল দূরে আরব সাগরে ডুবে যায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় জাহাজে থাকা 24 জন ক্রুকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে জাহাজটিতে থাকা 640টি কন্টেইনার মধ্যে 13টি কন্টেইনার বিপজ্জনক পদার্থ ছিল বলে জানানো হয়। তবে সেগুলো কি তা এখনো জানায়নি দেশটি। এছাড়াও জাহাজের ট্যাঙ্কে ছিল 84 মেট্রিক টন ডিজেল এবং 367 মেট্রিক টন ফার্নেস তেল। পরিস্থিতি পর্যবেক্ষণে টহল দিচ্ছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ ও বিমান। খেলার খবর। রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম মৌসুমে বড় কীর্তি গড়লেন ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্স করে 2024-25 মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন শু নিজের করে নিয়েছেন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি লা লিগায়ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন তিনি। ইউরোপের শীর্ষ 5 লিগ, প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরি আ এবং লিগ 1-এ প্রতিটি গোলের মান ধরা হয় 2 পয়েন্ট। অন্যদিকে ষষ্ঠ থেকে 22তম র্যাঙ্কের লিগে প্রতি গোলের মান 1.5 পয়েন্ট, যে কারণে 39 গোল করেও 58 পয়েন্ট পান পর্তুগালের স্পোর্টিং সিপির ভিক্টর গিয়াকোরেস। আর এমবাপে 31 গোল থেকে অর্জন করেন 62 পয়েন্ট। রিয়াল মাদ্রিদের ইতিহাসেও হুগো সানচেজ এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন এমবাপে। রাত 10টা থেকে আবারও শুরু হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুরে ফুটবল ম্যাচের টিকিট বিক্রি। সকালে পল্টন ময়দানে বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত কুল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর একথা বলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। 10 জুন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাফুফের টিকেটিং পার্টনার টিকিফাই এর সার্ভার সাইবার আক্রমণের শিকার হলে টিকিট বিক্রি ব্যাহত হয়। রাইজিং বিডিকে 2-0 গোলে হারিয়ে BSJA 6A সাইড ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করেছে এটিএন বাংলা। পল্টন মাঠে গ্রুপ পর্বের ম্যাচে বল দখলে আর আক্রমণের শুরু থেকে এগিয়ে থাকে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলের ফুটবলাররা, কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকদের দৃঢ়তায় প্রথমার্ধে কোনো গোল পায়নি তারা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার 1 মিনিট আগে দলকে এগিয়ে নেন মুশফিকুর রহমান। 1 মিনিট পরে রাইজিং বিডি জালে দ্বিতীয়বার বল পাঠান কামরুজ্জামান রাজীব। ম্যাচ সেরা হন এটিএন বাংলার মুশফিকুর রহমান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সরকারের সঙ্গে টানাপোড়েন নেই, একসাথে কাজ করছে সেনাবাহিনী। সার্বভৌমত্ব ও করিডোরের বিষয়ে আপোষহীন থাকার প্রত্যয় ব্রিফিংয়ে সেনা সদর। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ, মেয়াদ শেষ হওয়ায় সুযোগ নেই আইন বিশেষজ্ঞ। কালকের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে সচিবালয় অচল করার আলটিমেটাম আন্দোলনকারীদের। সংস্কার কাজে বাধা এলে প্রতিহতের ঘোষণা হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন যত দেরি হবে দেশের সংকট ততই বাড়বে, আশঙ্কা আমির খসরুর। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় হবে আগামীর ঐক্য।
এবং বুধবার 4 দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 7টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা। $100 কোটি ঋণ সহায়তা চাইবে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।